দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের 12 ক্লাসে অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে যারা পড়ছো, যারা এবারে থার্ড সেমিস্টার দেবে, তাদের জন্য সাহিত্যের ইতিহাস থেকে দ্বিতীয় চ্যাপ্টারটি। তোমাদের দ্বিতীয় চ্যাপ্টারে রয়েছে বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত কাহিনী। সেই চ্যাপ্টারটি নিয়ে আজ আমরা আলোচনা করব। দেখো, আমরা প্রত্যেকটি বিজ্ঞানী সম্পর্কে বা প্রত্যেকটি ইনস্টিটিউশন আছে দু একটি, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। এবারে যে বিষয়টি আমি করেছি, প্রত্যেকটির পেছনে এমসিকিউ দেব না, আগে আমরা আলোচনা করে নেব, তারপরে একত্রে আমরা এমসিকিউ প্রশ্নোত্তর দেব। এবং এতে কি হবে, তোমরা আগে আলোচনাটা শুনে নেবে, পরে মিক্সড ভাবে, মানে ধরো এখান থেকে একটু এখান থেকে একটু, এইভাবে প্রত্যেকটা মিক্সড করে 30, 40, 50টির মতো এমসিকিউ প্রশ্নোত্তর তোমাদের জন্য তৈরি করেছি। তো চলো তাহলে আগে বিজ্ঞান চর্চা সম্বন্ধে সামান্য একটু জেনে নেই, জেনে নিয়ে তারপর 8টি 9টি টপিক নিয়ে আলোচনা করে নেব এবং তারপর আমরা সবার একসাথে বা একত্রে এসএকিউ বা এমসিকিউ প্রশ্নোত্তর আমরা দেব। তো ভিডিওটি খুব ছোট হবে না, একটু বড়ই হবে, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। চলো তাহলে প্রথমে আগে আমরা বিজ্ঞান চর্চার একটু সামান্য আলোচনা করে নেই। আমরা সকলেই জানি, প্রাচীন কাল থেকে বিচিত্র জ্ঞানের সন্ধান করে বেরিয়েছে বাঙালি। প্রাচীনকালে আয়ুর্বেদ, জ্যোতিষ এবং রসায়ন শাস্ত্রে বাঙালিরা তাদের নিজস্ব বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। আমরা তাই অনায়াসে বলতেই পারি, দ্বাদশ শতক পর্যন্ত বাঙালিরা বিজ্ঞান সাধনায় বিশেষভাবে গৌরব অর্জন করেছিল। এই কথা প্রসঙ্গে বিশেষ করে গুপ্ত যুগের কথা আমাদের স্মরণ করতেই হয়। আমরা সকলেই জানি 19 শতকে বিজ্ঞান চর্চার দ্বার উন্মুক্ত হয়েছিল সকলের জন্যই। তখন স্বাধীন ভারতে বিজ্ঞানের নানা দিক খুলে গিয়েছিল। মানুষ উপলব্ধি করতে পেরেছিল বিজ্ঞান ছাড়া মানুষের বা মানব সভ্যতার গতি ব্যাহত হয়ে পড়বে বা বাধাপ্রাপ্ত হবে। আমরা জানি 19 শতকের বিজ্ঞান চর্চার জগতে যিনি প্রথম আলোড়ন সৃষ্টি করেছিলেন, তিনি হলেন আচার্য জগদীশচন্দ্র বসু। তার বিজ্ঞান চিন্তার ফসল রয়েছে তার লেখা অব্যক্ত নামক গ্রন্থটিতে। আবার অন্যদিকে আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রাচীন আয়ুর্বেদের সঙ্গে নবীন রসায়নের বা বলতে পারো রসায়ন বিজ্ঞানের যোগ ঘটিয়েছিলেন। আমরা জানি সত্যেন্দ্রনাথ বসু ছিলেন বহু ভাষাবিদ, মানে তিনি বহু ভাষা জানতেন। সঙ্গীতের প্রতি এবং সাহিত্যের প্রতি তার ছিল সুগভীর অনুরাগ। এছাড়াও চিকিৎসা বিজ্ঞানে রাধা গোবিন্দ কর, মহেন্দ্র লাল সরকার, নীলরতন সরকার প্রমুখের অবদান এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য। বিজ্ঞানের অন্যান্য শাখায় আন্তর্জাতিক স্তরে খ্যাতি প্রাপ্ত বাঙালি বিজ্ঞানীদের মধ্যে স্মরণীয় ছিলেন জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাদ সাহা, সত্যেন্দ্রনাথ বসু প্রমুখ। এছাড়াও ব্রিটিশ শাসকের উদ্যোগে বেশ কিছু প্রতিষ্ঠান যেমন শ্রীরামপুর মিশন, স্কুল বুক সোসাইটি, এশিয়াটিক সোসাইটি প্রভৃতি বাংলা বিজ্ঞান চর্চার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছিল। এবারে আমরা কয়েকটি টপিক নিয়ে পরপর আলোচনা করব। দেখো কি কি টপিক আমরা আলোচনা করব সেগুলি আগে বলে নেই, তারপরে আমরা পরপর টপিকগুলি আলোচনা করব। তাহলে আমরা আলোচনা করব প্রথমেই যে টপিকটি, সেটি হলো নীলরতন সরকার, রাধা গোবিন্দ কর, কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, মেঘনাদ সাহা, সত্যেন্দ্রনাথ বসু, জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান, বোটানিক্যাল গার্ডেন, এশিয়াটিক সোসাইটি, শ্রীরামপুর মিশন, স্কুল বুক সোসাইটি প্রভৃতি নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে প্রথমে আমরা নীলরতন সরকার সম্বন্ধে সামান্য একটু দেখে নেব। নীলরতন সরকার। নীলরতন সরকার জয়নগর হাই স্কুল থেকে মেট্রিক ও ক্যাম্বেল মেডিকেল স্কুল থেকে ডাক্তারি প্রথম পরীক্ষায় পাশ করে সার্জন হন।
পরবর্তীকালে তিনি এমএ ও এমডি পরীক্ষা সসম্মানে উত্তীর্ণ হন। ডাক্তার হিসেবে প্রাইভেট প্র্যাকটিস দিয়ে তার কর্মজীবন শুরু হলেও পরবর্তীকালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো নির্বাচিত হন। 1917 থেকে 1919 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ সামলান। যৌথভাবে তিনি কলকাতা মেডিকেল স্কুল ও বেলগাছিয়া আলবার্ট ভিক্টর মেডিকেল কলেজ ও হাসপাতাল অর্থাৎ আরজি কর প্রতিষ্ঠা করেন। তৎকালীন সময়ে সিরাম, ভ্যাকসিন এবং অন্যান্য জৈব উপাদান তৈরি হতো না। ডক্টর কৈলাসচন্দ্র বসু এবং ডক্টর বিধানচন্দ্র রায়ের সহায়তায় বেঙ্গল ইমিউনিটি প্রতিষ্ঠা করেন, যেখানে 250 রকমের ওষুধ তৈরি হয়। এই সকল উদ্যোগের পেছনে ডাক্তার নীলরতন সরকারের অনুপ্রেরণা কাজ করেছিল। দেশীয় শিল্প উদ্যোগী হিসেবেও তার অগ্রণী ভূমিকা ছিল। তিনি প্রথম বিজ্ঞানসম্মত দূষণমুক্ত ট্যানারি এবং সার ও সাবানের কারখানা স্থাপন করেন। তিনি বসু বিজ্ঞান মন্দির, বিশ্বভারতী ও ভারতীয় জাদুঘরের ট্রাস্টি ছিলেন। এছাড়াও জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি, সম্পাদক হিসাবে বহু যুবককে শিল্প স্থাপনের প্রয়োজনীয় বুনিয়াদী শিক্ষা নিতে অনুপ্রাণিত করেছিলেন। এবারে আমরা রাধা গোবিন্দ কর সম্পর্কে সামান্য একটু দেখে নেব। রাধা গোবিন্দ কর চিকিৎসা বিজ্ঞানকে আশ্রয় করে যে কয়েকজন বাঙালি দেশ ও সমাজের সেবায় আত্মোৎসর্গ করেছেন, তাদের মধ্যে রাধা গোবিন্দ করের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। 1897 খ্রিস্টাব্দে কলকাতায় প্লেগ মহামারী দেখা দিলে তিনি রোগীদের সেবায় অক্লান্ত পরিশ্রম করেন। এছাড়া আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে বেঙ্গল কেমিক্যালে প্রস্তুত ঔষধাদি বাজারে চালু করার ব্যাপারে উদ্যোগী করানোর ক্ষেত্রে তার ভূমিকা উল্লেখযোগ্য। চিকিৎসা পরিধিকে বিস্তৃত করার জন্য তিনি বেলগাছিয়া আলবার্ট ভিক্টর কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করেন, যে কলেজের নাম পরবর্তীকালে হয় আরজি কর মেডিকেল কলেজ। মাতৃভাষায় অর্থাৎ বাংলা ভাষায় চিকিৎসা শাস্ত্র অধ্যয়নের জন্য তিনি বেশ কিছু চিকিৎসা বিষয়ক গ্রন্থ রচনা করেন। এবারে আমরা কাদম্বিনী গঙ্গোপাধ্যায় সম্পর্কে সামান্য একটু দেখে নেব। কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় 19 শতকের নবজাগরণের ইতিহাসে পুরুষেরা যেমন অগ্রগতির পতাকা উড়িয়েছিল, নারীরা কিন্তু পিছিয়ে পড়েছিল না। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় তারই সার্থক উদাহরণ। কাদম্বিনীর পিতা ব্রজকিশোর বসু ভাগলপুরের স্কুলের প্রধান শিক্ষক হলেও কাদম্বিনীর শিক্ষাজীবন মসৃণ পথে চলেনি। 1882 খ্রিস্টাব্দে তিনি এবং চন্দ্রমুখী বসু কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক হিসাবে সম্মানিত হন। স্নাতক হওয়ার পরে অনেক লড়াই করে 1883 খ্রিস্টাব্দে ভর্তি হন পাশ্চাত্য চিকিৎসাবিদ্যার শিক্ষাকেন্দ্র বেঙ্গল মেডিকেল কলেজে। তিনি হয়ে ওঠেন ভারতীয় কলেজ থেকে উত্তীর্ণ প্রথম ভারতীয় মহিলা ডাক্তার। কাদম্বিনী যখন ডাক্তারি করার সুযোগ পেলেন, সেই সময় কেবলমাত্র মহিলা রোগীদের চিকিৎসার জন্য ডাফরিন হাসপাতাল কলকাতা চালু হয়ে গিয়েছে। বিলিতি ডিগ্রি না থাকলে বাড়ির কর্তারা কাদম্বিনীর কাছে মহিলা রোগীদের নিয়ে আসতে চাইতো না। কঠোর হিন্দুরা তাকে সমাজছাড়া জীবন হিসেবে দেখতে শুরু করে। কাদম্বিনীও বুঝতে পারছিলেন বিলিতি ডিগ্রির কদর কতখানি। স্বামী দ্বারকানাথের উৎসাহে 5 ছেলে মেয়েকে কলকাতায় রেখে 1892 খ্রিস্টাব্দে বিলেতে গেলেন কাদম্বিনী। সেখান থেকে এলআরসিসি, এলআরসিএস, জিএফসিএস উপাধি নিয়ে স্বদেশে ফিরলেন। এবার তিনি হলেন মহিলা ডাক্তার যিনি বিলিতি ডিগ্রিধারী প্রথম ভারতীয়। এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। এবারে আমরা মেঘনাদ সাহা সম্পর্কে সামান্য একটু দেখে নেব। বিজ্ঞান চর্চায় মেঘনাদ সাহা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সুযোগ্য শিষ্য
মেঘনাদ সাহা ছিলেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৈজ্ঞানিক। তিনি বিজ্ঞানের পরিধিকে বিস্তৃত করার লক্ষ্যে প্রয়াসী হন। কুসংস্কারাচ্ছন্নতার বেড়াজালকে ছিন্ন করে তিনি দেশের উন্নতি ও সমৃদ্ধিতে বিশেষভাবে যোগদান করেন। তিনি বিকিরণের চাপ ও বিদ্যুৎ চুম্বকীয় তত্ত্ব নিয়ে গবেষণার জন্য কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিএসসি ডিগ্রিতে সম্মানিত হন। পরবর্তী সময়ে গবেষণার জন্যও কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রেমচাঁদ রায়চাঁদ ছাত্রবৃত্তি লাভ করেন। তিনি মাত্র 34 বছর বয়সেই বৈজ্ঞানিক হিসাবে সাফল্যর শীর্ষস্থান লাভ করেন, যার ফলস্বরূপ তিনি লন্ডনের রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন। তিনি বিশ্ব পরিভ্রমণের সময় বৈজ্ঞানিক নানা বিষয়ের প্রতি আকৃষ্ট হন, যার ফলে সত্যেন বোসের সঙ্গে প্রিন্সিপাল অফ রিলেটিভিটি নিয়ে গবেষণায় মনোনিবেশ করেন। এই সময় সমগ্র বিশ্বে আইনস্টাইনের আপেক্ষিকতাবাদের আবিষ্কার এক আলোড়ন সৃষ্টি করে। এই আপেক্ষিকতাবাদের বিষয়টি মেঘনাদ সাহা সত্যেন্দ্রনাথের সহযোগিতায় জার্মান থেকে ইংরেজি ভাষায় অনুবাদ করেন। এরপরে তার কলিকাতা বিশ্ববিদ্যালয়ে গণিতের অধ্যাপক পদে যোগদান ও কিছুদিন পর সাহা পদার্থবিজ্ঞান বিভাগে নিযুক্ত হওয়ার ঘটনাটি বিশেষ উল্লেখযোগ্য। মেঘনাদ সাহা তার দীর্ঘ বৈজ্ঞানিক জীবনে নানাবিধ পদে আসীন হয়েছেন। তার কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ কাজ হল বর্ষপঞ্জির সংস্কার। একজন সার্থক বৈজ্ঞানিক প্রতিভার অধিকারী হিসাবে তার নাম সম্মানের সঙ্গে স্মরণীয়। এবারে আমরা সত্যেন্দ্রনাথ বসু সম্পর্কে সামান্য একটু দেখে নেব। সত্যেন্দ্রনাথ বসু বৈজ্ঞানিক মহলে একটি অতি পরিচিত ও প্রশংসিত নাম হল সত্যেন্দ্রনাথ বসু। পৃথিবী বিখ্যাত বোস সংখ্যায়নের গবেষণার জন্য তিনি অনন্য। তার প্রথম গবেষণাপত্রটি 1918 খ্রিস্টাব্দে ফিলোজফিক্যাল ম্যাগাজিনে প্রকাশিত হয়। আইনস্টাইন সেই সময় সত্যেন্দ্রনাথের দ্বারা অনুপ্রাণিত হন ও তার থিওরি অফ রিলেটিভিটি তার অনুমতি অনুযায়ী জার্মান থেকে ইংরেজি ভাষায় অনুবাদ করা হয়। সত্যেন্দ্রনাথ যুগ্মভাবে আইনস্টাইনের সঙ্গে বোস আইনস্টাইন থিওরিটি প্রদান করেন। তিনি প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বকে গ্রহণ করে তার অসঙ্গতিগুলি দূরীভূত করতে সফল হন। পূর্বের প্ল্যাঙ্কের সূত্রের মধ্যে যে অসঙ্গতি পরিলক্ষিত হয়েছিল তা দূরীভূত করার জন্য তিনি কণাবাদের উপর ভিত্তি করে ফোটনের সংখ্যায়ন নির্মাণ করেন। সত্যেন্দ্রনাথের অন্যান্য উল্লেখযোগ্য গবেষণার বিষয়গুলি হল মহাকর্ষ বল, বিদ্যুৎ চুম্বকীয় বল, সতেজ বল, ক্ষীণ বল। এগুলির একীকরণের তত্ত্বের প্রতিষ্ঠায় তিনি প্রয়াসী হন। তার রচিত কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল বিজ্ঞানের সংকট, আইনস্টাইন, যা সুধীন্দ্রনাথ দত্তের পরিচয় পত্রিকায় প্রকাশিত হয়। স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথও সত্যেন্দ্রনাথের কর্ম প্রচেষ্টার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে শেষ জীবনে লেখা বিশ্ব পরিচয় নামক গ্রন্থটি তাকে উৎসর্গ করেন। এবারে আমরা জগদীশচন্দ্র বসু সম্পর্কে সামান্য একটু দেখে নেব। বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসু বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসু বিজ্ঞানের চর্চা ও গবেষণার জন্য 1917 খ্রিস্টাব্দে কলকাতায় যে সংস্থা তৈরি করেছিলেন তা বসু বিজ্ঞান মন্দির নামে পরিচিত। বাঙালির বিজ্ঞান সাধনার সঙ্গে যার নাম ওতপ্রোতভাবে জড়িত তিনি আচার্য জগদীশচন্দ্র বসু। তার নানাবিধ আবিষ্কারগুলি হলো, 1 নাম্বার দেখো বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। 1895 খ্রিস্টাব্দে অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি ও প্রেরণের পরীক্ষায় সফল হন। তিনি সৃষ্টি করেন মাত্র 5 মিলিমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ক্ষুদ্র তরঙ্গ। এছাড়াও টেলিভিশন, এরোপ্লেনের গতিপথের দিশারি রাডার বা মহাকাশ গবেষণার কাজেও তার ভূমিকা ছিল অনস্বীকার্য। 2 নাম্বার দেখো
উদ্ভিদবিদ্যায় সফলতা। প্রাণী জীবনের কিছু সাদৃশ্য যে উদ্ভিদ জীবনেও উপস্থিত রয়েছে তা উল্লেখ করেন আচার্য জগদীশচন্দ্র বসু। উদ্ভিদের দেহের উত্তেজনার বেগ মাপক সমতল যন্ত্র হিসাবে চিহ্নিত করা হয়, তা আচার্য জগদীশচন্দ্র বসুরই আবিষ্কৃত। এছাড়া উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্র ক্রেস্কোগ্রাফ ও তারই যুগান্তকারী সৃষ্টি। তার নানাবিধ আবিষ্কারের তালিকায় রয়েছে পোটোমিটার, স্কিমোগ্রাফ, ফটোসিনথেটিস, বাবলার প্রভৃতি যন্ত্রের নাম। 3 নাম্বার দেখো, জীববিদ্যাজনিত আবিষ্কার। উত্তেজনার সময় জৈব ও অজৈব উভয় পদার্থের সারার সমতা আবিষ্কার করেন আচার্য জগদীশচন্দ্র বসু। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে তিনি অপরিসীম কৃতিত্বের পরিচয় দেন। তার লেখা বাংলায় বিজ্ঞান শিক্ষার বই অব্যক্ত ছিল সেই সময়ের বাংলায় বিজ্ঞান শিক্ষার একটি দৃষ্টান্ত। এবারে আমরা প্রফুল্লচন্দ্র রায় সম্পর্কে সামান্য একটু দেখে নেব। প্রফুল্ল চন্দ্র রায় বাংলার প্রখ্যাত রসায়নবিদ, শিক্ষক ও দার্শনিক হলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তিনি একদিকে ছিলেন মার্কিউরাস নাইট্রেটের আবিষ্কর্তা আর অন্যদিকে বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা। 1895 খ্রিস্টাব্দে পারদ ও নাইট্রোজেন এই দুই বিপরীত বস্তুর সংমিশ্রণ ঘটিয়ে মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করে সারা বিশ্বে আলোড়ন ফেলে দেন। 1898 খ্রিস্টাব্দে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেডের প্রতিষ্ঠা করেন। 1924 খ্রিস্টাব্দে তিনি ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটির প্রতিষ্ঠা করেন। তার মোট গবেষণাপত্রের সংখ্যা 145টি। রসায়ন শাস্ত্রের জগতে তার অমর সৃষ্টি হিস্টোরি অফ হিন্দু কেমিস্ট্রি বা হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস। এছাড়া তার উল্লেখযোগ্য রচনা সরল প্রাণীবিজ্ঞান, বাঙালি মস্তিষ্ক ও তাহার অপব্যবহার প্রভৃতি। এবারে আমরা জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি অবদান সম্পর্কে সামান্য একটু দেখে নেব। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান। বাঙালির বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান চর্চার ইতিহাসে যে পরিবারের গৌরবময় স্বীকৃতি প্রাপ্য সেটি হলো জোড়াসাঁকোর সুবিখ্যাত ঠাকুর পরিবার। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ দ্বারকানাথ ঠাকুরের যুক্তিবাদী উদার বিশ্ব ভাবনার মধ্যেই ছিল বিজ্ঞান চেতনার উন্নত প্রভাব। সংবাদ সূত্রে জানা যায় তিনি কলকাতার নূতন চিকিৎসা শিক্ষালয়ে 2,000 মুদ্রা প্রদান করেছিলেন। তার জ্যেষ্ঠ পুত্র দেবেন্দ্রনাথ ছিলেন জ্যোতির্বিদ্যায় আগ্রহী। দেবেন্দ্রনাথের জ্যেষ্ঠ পুত্র দ্বিজেন্দ্রনাথ গণিত শাস্ত্রে সুপণ্ডিত ছিলেন। মহেন্দ্রলাল সরকার ইন্ডিয়ান সায়েন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার জন্য এগিয়ে এলে দ্বিজেন্দ্রনাথ অর্থ সাহায্য করেছিলেন। রবীন্দ্রনাথের সেজ দাদা হেমেন্দ্রনাথ মেডিকেল কলেজে বেশ কিছুদিন চিকিৎসাবিদ্যা অধ্যয়ন করেছিলেন এবং রবীন্দ্রনাথের নতুন দাদা জ্যোতিরিন্দ্রনাথ ফ্রেনোলজি চর্চা করতেন। ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত বালক, ভারতী, সাধনা প্রভৃতি পত্রিকাতেও বিজ্ঞান বিষয়ক রচনা নিয়মিত ছাপা হতো। রবীন্দ্রনাথ স্বয়ং যে বিজ্ঞান ভাবনায় গভীরভাবে নিবিষ্ট ছিলেন তা তার বহু প্রবন্ধ, চিঠিপত্র, বিজ্ঞান গ্রন্থের সমালোচনা, ভূমিকা রচনা প্রভৃতি থেকেই বোঝা যায়। বিশ্ব পরিচয় গ্রন্থটি তার বিজ্ঞান মনস্কতার এক অসামান্য নজির। সুতরাং জোড়াসাঁকো ঠাকুর পরিবারের বহু মানুষের বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান চর্চা যে বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে বিশেষ অবদান রেখেছে তা আমরা স্বীকার করতেই পারি। এবারে আমরা 4টি জিনিস একত্রে দেখে নেব। প্রথমেই আমরা এই 4টি জিনিসের মধ্যে পরপর আমি বলছি। প্রথমে আমরা দেখে নেব বোটানিক্যাল গার্ডেন, তারপরে থাকবে এশিয়াটিক সোসাইটি, তারপরে থাকবে শ্রীরামপুর মিশন এবং সবশেষে থাকবে স্কুল বুক সোসাইটি। বোটানিক্যাল গার্ডেনের ভূমিকা।
বিজ্ঞান চর্চার সূচনার ক্ষেত্রে বোটানিক্যাল গার্ডেনের বিশেষ ভূমিকার কথা স্বীকার করতেই হয়। বর্তমান হাওড়া শিবপুরের যে জাতীয় উদ্যান আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন বা শিবপুর বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত, তার পূর্ব নাম ছিল রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। অনেকে একে কোম্পানির বাগানও বলতো। নানা ধরনের মশলাপাতি যেমন লবঙ্গ, এলাচ, দারুচিনি, গোলমরিচ প্রভৃতি গাছ কলকাতা বা তার কাছাকাছি অঞ্চলে ছিল না এবং হতোও না। তাছাড়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজ তৈরির উপযোগী সেগুন কাঠও এই দেশে হতো না। তাই এইসব বনজ সামগ্রীর প্রয়োজন মেটানোর জন্য প্রথমে রবার্ট কিট সাহেবের সুপারিশক্রমে কোম্পানি এই বাগান রচনার ক্ষেত্রে উদ্যোগী হন। তারপরে ডক্টর উইলিয়াম রক্সবার্গ, যিনি ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক নামে পরিচিত, তার তত্ত্বাবধানে এই বাগানের সমধিক উন্নতি ঘটে। এশিয়াটিক সোসাইটি। উপনিবেশিক বাংলায় ধীরে ধীরে যেভাবে জ্ঞান বিজ্ঞানের চর্চা শুরু হয়েছিল, সেক্ষেত্রে এশিয়াটিক সোসাইটির ভূমিকার কথা অনস্বীকার্য। 1784 খ্রিস্টাব্দের 15ই জানুয়ারি কলকাতায় স্থাপিত এই প্রতিষ্ঠানটি জ্ঞান বিজ্ঞান চর্চার ইতিহাসে বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম প্রতিষ্ঠান হিসাবে গৌরবান্বিত। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে কলকাতায় আসেন এবং মূলত তাঁরই উদ্যোগে এবং তৎকালীন বড়লাট ওয়ারেন হেস্টিংসের পৃষ্ঠপোষকতায় এশিয়াটিক সোসাইটির সৃষ্টি হয়। এই সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল প্রকৃতি সংক্রান্ত সমস্ত বিষয় যেমন ইতিহাস, পুরাতত্ত্ব, শিল্পকলা, সাহিত্য ও বিবিধ বিজ্ঞান বিষয়ক আলোচনা, গবেষণা ও বিশ্লেষণ করা। এই জন্য বহু সামগ্রী, নথি ও বিবিধ উপাদান এই সোসাইটির সূত্রে সংগৃহীত ও সংরক্ষিত হয়। হরপ্রসাদ শাস্ত্রী, রাজেন্দ্রলাল মিত্রর মতো মনীষীরা ছিলেন এই সোসাইটির প্রধান পুরুষ। স্কুল বুক সোসাইটি। ইংরেজ শাসিত বঙ্গদেশে 19 শতকের শুরু থেকেই যেন জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল। বিশেষত কলকাতার অভিজাত বাঙালি সমাজে ইংরেজি শেখা ও পাশ্চাত্য সাহিত্য ও সংস্কৃতি বিষয় চর্চার ক্ষেত্রে বেশ তাগিদ দেখা দিয়েছিল। এই সকল মানুষদের আগ্রহকে কেন্দ্র করেই কলকাতায় 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় ও তার সূত্র ধরেই গড়ে ওঠে কলকাতা স্কুল বুক সোসাইটি। এই সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন ডেভিড হেয়ার। বাংলা ও ইংরেজি বই প্রকাশ করে তা সুলভে সকলের কাছে পৌঁছে দেওয়াই ছিল স্কুল বুক সোসাইটির উদ্দেশ্য। 1822 খ্রিস্টাব্দে এই সোসাইটি একটি মাসিক পত্র প্রবর্তন ভূমিকা করে, তার নাম ছিল পশাবলী। এছাড়াও স্কুল বুক সোসাইটি বিভিন্ন ভারতীয় ভাষাতেও বেশ কিছু পত্রিকা ও পুস্তক প্রকাশ করেছিল। এইভাবে স্কুল বুক সোসাইটি সেই সময়ে বিজ্ঞান চর্চা তো বটেই, তাছাড়া জ্ঞানের বিভিন্ন শাখার মানুষকে সমৃদ্ধ করে তোলার কাজে যথেষ্ট অগ্রণী ভূমিকা পালন করেছিল। এবারে সব আলোচনা তো হয়েই গেল। এবারে আমরা প্রত্যেকটি থেকে মিক্সড ভাবে কিছু এমসিকিউ প্রশ্নোত্তর দেখে নিয়ে এই ভিডিওটি শেষ করব। নীলরতন সরকার কবে MA MD পরীক্ষায় উত্তীর্ণ হন? 1888 খ্রিস্টাব্দে, 1890 খ্রিস্টাব্দে, 1889 খ্রিস্টাব্দে, 1891 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 1889 খ্রিস্টাব্দে। নীলরতন সরকার কার সঙ্গে যৌথভাবে কলিকাতা মেডিকেল স্কুল প্রতিষ্ঠা করেন? সুরেশ প্রসাদ রায়, সুরেশ প্রসাদ সর্বাধিকারী, সুরেশ প্রসাদ মিত্র, সুরেশ প্রসাদ গুপ্ত। সঠিক উত্তর সুরেশ প্রসাদ সর্বাধিকারী। অ্যালবার্ট ভিক্টর মেডিকেল কলেজ ও হাসপাতালের বর্তমান নাম কি?
আরজি কর মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ, নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল। সঠিক উত্তর আরজি কর মেডিকেল কলেজ। আরজি কর মেডিকেল কলেজ নামকরণ হয় রাজা গোপাল করের নামে, রাধা গোবিন্দ কর এর নামে, রাজগুপ্ত করের নামে, রবিজ্ঞান করের নামে। সঠিক উত্তর রাধা গোবিন্দ কর এর নামে। আরজি কর মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় নীলরতন সরকার কার অন্যতম সহায়ক ছিলেন? কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, মহেন্দ্রলাল সরকার, রাধা গোবিন্দ কর, লাল মাধব মুখোপাধ্যায়। সঠিক উত্তর রাধা গোবিন্দ কর। ডাক্তার বিধানচন্দ্র রায় ছিলেন নীলরতন সরকারের বন্ধু, ছাত্র, শিক্ষক, ভাই। সঠিক উত্তর ছাত্র। বেঙ্গল ইমিউনিটি কবে প্রতিষ্ঠিত হয়? 1915 খ্রিস্টাব্দে, 1917 খ্রিস্টাব্দে, 1921 খ্রিস্টাব্দে, 1919 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 1919 খ্রিস্টাব্দে। কলকাতায় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন পত্রিকা কে অত্যন্ত দক্ষতার সাথে সম্পাদনা করেছেন? নীলরতন সরকার, রাধা গোবিন্দ কর, কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, মহেন্দ্রলাল সরকার। সঠিক উত্তর নীলরতন সরকার। গোবিন্দ করের একান্ত স্বপ্ন ছিল মাতৃভাষায় চিকিৎসা বিজ্ঞানের চর্চা, মেডিকেল কলেজ স্থাপন, বিদেশে গিয়ে ডিগ্রি অর্জন, পূর্বোক্ত কোনোটি নয়। সঠিক উত্তর মাতৃভাষায় চিকিৎসা বিজ্ঞানের চর্চা। প্রথম মহিলা স্নাতক হবার সম্মান অর্জন করেছেন? কাদম্বিনী বসু, চন্দ্রমুখী বসু, পূর্বোক্ত দুজনেই, পূর্বোক্ত কেউই নয়। সঠিক উত্তর পূর্বোক্ত দুজনেই। কাদম্বিনী বসুর বিবাহ পরবর্তীকালের পদবী ছিল? গঙ্গোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায়, চট্টোপাধ্যায়। সঠিক উত্তর গঙ্গোপাধ্যায়। কাদম্বিনী বসুর স্বামীর নাম ছিল রামরতন গঙ্গোপাধ্যায়, অমলকান্ত গঙ্গোপাধ্যায়, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, রাজেন্দ্রচন্দ্র গঙ্গোপাধ্যায়। সঠিক উত্তর দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়। কাদম্বিনী বসু প্রথম কোন হাসপাতালে চিকিৎসক হিসাবে যোগদান করেছিলেন? লেডি ডাফরিন, ন্যাশনাল মেডিকেল, কলকাতা মেডিকেল, আরজি কর হাসপাতাল। সঠিক উত্তর লেডি ডাফরিন। ভারতে সুশৃঙ্খল প্রাতিষ্ঠানিক বিজ্ঞান চর্চার পথিকৃৎ ছিলেন? রাধা গোবিন্দ কর, নীলরতন সরকার, লাল মাধব মুখোপাধ্যায়, মহেন্দ্রলাল সরকার। সঠিক উত্তর মহেন্দ্রলাল সরকার। কোন চিকিৎসক রবীন্দ্রনাথের অত্যন্ত আস্থাভাজন ছিলেন? লাল মাধব মুখোপাধ্যায়, বিধানচন্দ্র রায়, চুনিলাল বসু, নীলরতন সরকার। সঠিক উত্তর নীলরতন সরকার। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালেকটিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠার শ্রেষ্ঠ কীর্তি কার? নীলরতন সরকার, প্রফুল্লচন্দ্র রায়, রাধা গোবিন্দ কর, মহেন্দ্রলাল সরকার। সঠিক উত্তর মহেন্দ্রলাল সরকার। ক্যাম্বেল মেডিকেল স্কুলের বর্তমান নাম কি? আরজি কর হসপিটাল, এনআরএস হসপিটাল, এসএসকেএম হসপিটাল, মেডিকেল কলেজ ও হাসপাতাল। সঠিক উত্তর এনআরএস হসপিটাল। লাল মাধব মুখোপাধ্যায় কোন স্থানের মহারাজার
চোখের সফল অপারেশন করেছিলেন? জয়পুরের, কোচবিহারের, আসামের, ত্রিপুরার? সঠিক উত্তর জয়পুরের। ক্যালকাটা মেডিকেল অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি কে ছিলেন? নীলরতন সরকার, কাদম্বিনী বসু, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, লালমাধব মুখোপাধ্যায়? সঠিক উত্তর লালমাধব মুখোপাধ্যায়। ব্রিটিশ সরকার লালমাধব মুখোপাধ্যায়কে কোন উপাধিতে সম্মানিত করেছিলেন? নাইট, স্যার, রায় বাহাদুর, রাজা? সঠিক উত্তর রায় বাহাদুর। চিকিৎসক কালাজ্বরের প্রতিষেধক আবিষ্কারের জন্য বিখ্যাত হয়ে আছেন? চুনিলাল বসু, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, বিধানচন্দ্র রায়, গিরীন্দ্রশেখর বসু? সঠিক উত্তর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। বাঘের সঙ্গে লড়াইয়ে মারাত্মকভাবে আহত হওয়া যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে অপারেশনের মাধ্যমে কে সুস্থ করে তোলেন? বনবিহারী মুখোপাধ্যায়, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, সুরেশ প্রসাদ সর্বাধিকারী, চুনিলাল বসু? সঠিক উত্তর সুরেশ প্রসাদ সর্বাধিকারী। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাঘা যতীন নামকরণ করেন কে? সুরেশ প্রসাদ সর্বাধিকারী, বিধানচন্দ্র রায়, রাধা গোবিন্দ কর, চুনিলাল বসু? সঠিক উত্তর সুরেশ প্রসাদ সর্বাধিকারী। ভারতীয় বিজ্ঞানীদের মধ্যে কে প্রথম রসায়নের অধ্যাপক পদলাভ করেন? বনবিহারী মুখোপাধ্যায়, চুনিলাল বসু, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, বিধানচন্দ্র রায়? সঠিক উত্তর চুনিলাল বসু। বাংলার লতাপাতা শাকসবজির খাদ্য ও ভেষজ গুণাবলীর অনুসন্ধান কার অবিস্মরণীয় কৃতিত্ব? বিধানচন্দ্র রায়ের, সুরেশ প্রসাদ সর্বাধিকারীর, চুনিলাল বসুর, উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর? সঠিক উত্তর চুনিলাল বসুর। গুরুত্বপূর্ণ পদে ডাক্তার বিধানচন্দ্র রায় আসীন ছিলেন? কলকাতা পুরসভার মেয়র, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, পূর্বোক্ত সবকটি? সঠিক উত্তর পূর্বোক্ত সবকটি। ডাক্তার বিধানচন্দ্র রায়কে ভারতরত্নে ভূষিত করা হয় 1960 খ্রিস্টাব্দে, 1961 খ্রিস্টাব্দে, 1963 খ্রিস্টাব্দে, 1965 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর 1961 খ্রিস্টাব্দে। কোন দিনটিকে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে? পয়লা জানুয়ারি, পয়লা মার্চ, পয়লা জুলাই, পয়লা নভেম্বর? সঠিক উত্তর পয়লা জুলাই। আর উদ্যোগে কলকাতার উপকণ্ঠে মানসিক রোগীদের চিকিৎসার্থে লুম্বিনী পার্ক প্রতিষ্ঠিত হয়েছিল? গিরীন্দ্রশেখর বসু, বিধানচন্দ্র রায়, বনবিহারী মুখোপাধ্যায়, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী? সঠিক উত্তর গিরীন্দ্রশেখর বসু। প্রথম বাঙালি মনোবৈজ্ঞানিক তথা এশিয়ার প্রথম মনোরোগ চিকিৎসক ছিলেন? বিধানচন্দ্র রায়, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, গিরীন্দ্রশেখর বসু, চুনিলাল বসু? সঠিক উত্তর গিরীন্দ্রশেখর বসু। গিরীন্দ্রশেখর বসুর লেখা মনোবিশ্লেষণ বিষয়ক প্রথম বাংলা বইটির নাম হলো স্বপ্ন, মন, মন নিয়ে, স্বপ্ন ও মন? সঠিক উত্তর স্বপ্ন। ঠাকুর পরিবারের কোন সদস্য সতীদাহ প্রথা নিবারণে বলিষ্ঠ ভূমিকা নেন?
দ্বারকানাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর দ্বারকানাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রিয় বিষয় ছিল পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, গণিতবিদ্যা, জ্যোতির্বিদ্যা। সঠিক উত্তর জ্যোতির্বিদ্যা। বিজ্ঞান বিষয়ক গ্রন্থ পৃথিবীর রচয়িতা হলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, স্বর্ণকুমারী দেবী, দ্বারকানাথ ঠাকুর। সঠিক উত্তর স্বর্ণকুমারী দেবী। গণিত শাস্ত্রে বিস্ময়কর প্রতিভার পরিচয় দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর। সঠিক উত্তর দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। শিবপুর বোটানিক্যাল গার্ডেনের আদি নাম কি ছিল? রয়্যাল বোটানিক্যাল গার্ডেন, রয়্যাল গার্ডেন, শিবপুর গার্ডেন, ন্যাশনাল গার্ডেন। সঠিক উত্তর রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেন বা কোম্পানির বাগানের প্রতিষ্ঠাতা ছিলেন কেরি সাহেব, হেয়ার সাহেব, কিড সাহেব, লং সাহেব। সঠিক উত্তর কিড সাহেব। শিবপুর বোটানিক্যাল গার্ডেনের বর্তমান নামটি কি? রয়্যাল বোটানিক্যাল গার্ডেন, আচার্য জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন, শিবপুর বোটানিক্যাল গার্ডেন, আচার্য প্রফুল্লচন্দ্র বোটানিক্যাল গার্ডেন। সঠিক উত্তর আচার্য জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন। ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক বলা হয়ে থাকে ডক্টর উইলিয়াম রক্সবার্গকে, ডক্টর উইলিয়াম জোন্স, স্যার রবার্ট চেম্বার্স, জন টমাস। সঠিক উত্তর ডক্টর উইলিয়াম রক্সবার্গ। আর আমলে কোম্পানির বাগানের বিশেষ উন্নতি সাধন করা হয়েছিল ডেভিড হেয়ার, কার্ল ব্রুক, উইলকিন্স, স্যার জর্জ কিং। সঠিক উত্তর স্যার জর্জ কিং। আর প্রযত্নে অ্যানালস অব দ্য রয়্যাল বোটানিক গার্ডেন ক্যালকাটা নামে সাময়িক পত্রটি প্রকাশিত হয় স্যার জর্জ কিং, ডক্টর উইলিয়াম রক্সবার্গ, কর্নেল রবার্ট কিং, কোলব্রুক। সঠিক উত্তর স্যার জর্জ কিং। এশিয়াটিক সোসাইটির প্রাণ প্রতিষ্ঠাত্রীর পুরুষ কে ছিলেন? জন হাইড, জন কানার্ক, উইলিয়াম জোন্স, চার্লস উইলকিন্স। সঠিক উত্তর উইলিয়াম জোন্স। কোন বড়লাটের পৃষ্ঠপোষকতায় এশিয়াটিক সোসাইটি ও ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠিত হয়েছিল? লর্ড ওয়ারিং হেস্টিংস, লর্ড ডালহৌসি, লর্ড কর্নওয়ালিস, লর্ড ক্যানিংহাম। সঠিক উত্তর লর্ড ওয়ারিং হেস্টিংস। এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতি ছিলেন রাজা রাজেন্দ্রলাল মিত্র, হরপ্রসাদ শাস্ত্রী, রাধা গোবিন্দ কর, মহেন্দ্রলাল সরকার। সঠিক উত্তর রাজা রাজেন্দ্রলাল মিত্র। দিগদর্শন পত্রিকাটির সম্পাদনা করেছিলেন জন ক্লার্ক, জেসুয়া মার্সম্যান, হলহেড, কোলব্রুক। সঠিক উত্তর জন ক্লার্ক। দিগদর্শন পত্রিকাটি প্রকাশিত হতো এশিয়াটিক সোসাইটি থেকে, ফোর্ট উইলিয়াম কলেজ থেকে, স্কুল বুক সোসাইটি থেকে, শ্রীরামপুর মিশন থেকে। সঠিক উত্তর শ্রীরামপুর মিশন থেকে। স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠা করেন
ডেভিড হেয়ার, উইলিয়াম কেরি, জেসুয়া মার্সম্যান, হ্যালহেড। সঠিক উত্তর ডেভিড হেয়ার। স্কুল বুক সোসাইটি কোন মাসিক পত্র চালু করেছিল? দিগদর্শন, বিবিধ সংগ্রহ, পশ্যাবলী, বিজ্ঞান সেবধি। সঠিক উত্তর পশ্যাবলী। আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পে অবদানের জন্য উপেন্দ্রকিশোর রায়চৌধুরী পরিচিতি লাভ করেছিলেন? চিত্রশিল্প, পটশিল্প, স্থাপত্য শিল্প, মুদ্রণ শিল্প। সঠিক উত্তর মুদ্রণ শিল্প। ইংল্যান্ডের রয়্যাল ফটোগ্রাফিক সোসাইটির সদস্য নিযুক্ত হন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়। সঠিক উত্তর সুকুমার রায়। বাঙালির নিজস্ব শিল্প প্রতিষ্ঠার প্রাথমিক পর্বের অন্যতম শিল্পপতি ছিলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, রসিকলাল দত্ত, বিপিন বিহারী দাস, হেমেন্দ্রমোহন বসু। সঠিক উত্তর হেমেন্দ্রমোহন বসু। দক্ষতার জন্য কাকে ব্রিটিশ সরকার লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নীত করেন? হেমেন্দ্রমোহন বসু, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, রসিকলাল দত্ত। সঠিক উত্তর রসিকলাল দত্ত। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিপিন বিহারী দাস নির্মিত প্রথম মোটরগাড়িটির নাম ছিল? স্বদেশ, স্বদেশী, স্বরাজ, স্বাধীনতা। সঠিক উত্তর স্বদেশী। বিপিন বিহারী দাসের তৈরি প্রথম স্বদেশী মোটরগাড়ির ক্রেতা ছিল বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। সঠিক উত্তর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়।